আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাল্লাহ ভাই আজকে আপনাদেরকে ডিপ্লোমা থার্ড সেমিস্টারের স্ট্রাকচার মেকানিক্সের চ্যাপ্টার ওয়ানের গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখিয়ে দিব। দেখিয়ে নিয়ে অধ্যায়টা যদি আমরা খেয়াল করি, একটা বস্তুর কাঠামোগত একটা পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে, একটা কাঠামো নির্মাণ করার জন্য পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে চ্যাপ্টার ওয়ানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। এখানে যদি দেখি আমরা পদার্থের নামটা দেখলে পদার্থের যান্ত্রিক গুণাঙ্ক কেমন, আমরা যে পদার্থ যেগুলো ব্যবহার করি, যে মেটালগুলো ব্যবহার করি কেমন, ওগুলোকে মেকানিক্যাল যে কি আছে ম্যাটেরিয়ালসের মেকানিক্যাল যে ধর্মগুলো আছে ওগুলো নিয়ে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছে। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, দেখেন প্রথম আমাদেরকে স্ট্রেস দিছে। এখানে আমি কয়েকটা বিষয়গুলো সুন্দরমতো তুলে রাখছি। স্ট্রেস কি ভাই? স্ট্রেস হচ্ছে আমাদের পীড়ন বোঝানো হয়েছে। স্ট্রেস দ্বারা কি বোঝানো হয়েছে ভাই? পীড়ন বোঝানো হয়েছে। পীড়ন বিষয়টা কি বলেন তো ভাই? এখানে দেখেন আমি ফার্স্ট টপিকটাই লিখে রাখি স্ট্রেস, একটু ভালো মতো খেয়াল করেন। স্ট্রেস এই জিনিসটা কি? স্ট্রেস হচ্ছে, মনে করেন এখানে আমি একটা বিম নিলাম। কি নিলাম ভাই? মনে করেন একটা বিম নিলাম। এই বিম নেওয়ার পরে বিমের উপর দুইটা সাপোর্ট দিলাম, ওয়াল হোক অথবা কলাম হোক, দুইটা সাপোর্ট দিলাম কেমন। এই দুইটা সাপোর্ট দেওয়ার পরে বিমটা যে ধরে আছে, এরপরে বিমের উপর মনে করেন একটা বল প্রয়োগ করলাম কেমন, ডাব্লিউ পরিমাণ বল প্রয়োগ করলাম। এই বল প্রয়োগ করার ফলে বস্তুর অভ্যন্তরে কি হবে ভাই? বস্তুর অভ্যন্তরে যে অণুগুলো আছে, অণুগুলোর কি একটা পরিবর্তন হবে না ভাই? বল প্রয়োগ করার ফলে বস্তুর অভ্যন্তরে যে অবস্থার সৃষ্টি হবে, এই অভ্যন্তরে অবস্থার সৃষ্টি হয়, এটা দ্বারা কি পীড়ন বোঝানো হয়েছে। পীড়ন মানে কি? বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটাকে বেঁকে যাওয়া অথবা কি বস্তুটাকে নষ্ট হয়ে যাওয়া থেকে যে রক্ষা করতেছে, এই বিষয়টাকে বলা হয়েছে পীড়ন। বুঝে আসছে ভাই? একটা বিম নিলাম, বিমের উপর লোড প্রয়োগ করলাম, লোড প্রয়োগ করার পরে আমাদের যে বস্তুর অভ্যন্তরে এই বস্তুটাকে রক্ষা করার জন্য যে পরিমাণ কি দিচ্ছে, শক্তি প্রদান করতেছে, বিপরীতমুখী বল প্রয়োগ করতেছে, এটাকে কি বলছে? স্ট্রেস, পীড়ন। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলে মানকে কি বলা হয়? পীড়ন বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলে কেমন বিপরীতমুখী মানকে কি বলা হয়? স্ট্রেস বলা হয়। এবার স্ট্রেস ভাই কয় প্রকার আছে? 3 প্রকারের। টান পীড়ন, চাপ পীড়ন, শিয়ার পীড়ন কেমন। টেনশন কি পীড়ন আছে? 3 প্রকারের পীড়ন আছে: টান পীড়ন, চাপ পীড়ন এবং শিয়ার পীড়ন। টান পীড়ন টেনশন কেমন, টেনশন। এদিকে দেখেন টান পীড়ন একটা আছে, প্রথমে আছে কি টান পীড়ন, এটা হচ্ছে এক নম্বরে আছে টেনসাইল, এক নম্বরে কি আছে ভাই? টেনসাইল। এরপরে কম্প্রেসিভ আর একটা আছে শিয়ার। 2 নম্বরে কি আছে ভাই? কম্প্রেসিভ কেমন, কম্প্রেসিভ। তারপরে কি আছে ভাই? কম্প্রেসিভ। আর 3 নম্বরে কি আছে? শিয়ার। কয়টা আছে ভাই? 3টা। একটা আছে টান পীড়ন, একটা আছে চাপ পীড়ন, একটা হচ্ছে শিয়ার পীড়ন কেমন। টেনসাইল, আরেকটা কি টেনসাইল, কম্প্রেসিভ, আর একটা আছে শিয়ার। এবার ভাই টান পীড়ন কি? কোন একটা বস্তুকে কাঠামোকে যদি টানের মাধ্যমে যে পীড়ন উৎপন্ন হয়, টান বলের মাধ্যমে যে পীড়ন উৎপন্ন হয়, দেখেন এখানে একটা অংশ নিলাম, এটা এই পাশ থেকে পি বলে টানা হচ্ছে, এই পাশ থেকে পি বলে টানা হচ্ছে। এই টানাটাকে আমাদের এখান থেকে ফেটে যাওয়া থেকে রক্ষা করবে। এই রক্ষাকারী পীড়নটাকে কি বলে? টান পীড়ন। স্ট্রেস মানে কি? কর্তন। স্ট্রেস মানে কি ভাই? ছিঁড়ে যাইতে চায় মানে এটা কি, অথবা বিপরীত মুখে যে বলটা কাজ করে এটাকে কি বলা হয়েছে? স্ট্রেস বলা হয়েছে। তাহলে এই দুই পাশে কি বল কাজ করতেছে না? টান বল কাজ করতেছে। এই টান বলটাকে থেকে আমাদের কাঠামো থেকে কি নষ্ট হয়ে যাওয়ার থেকে যে বলটা রক্ষা করে, টান বল থেকে রক্ষাকারী পীড়নকে কি বলে? টেনসাইল অথবা কি টান পীড়ন। এরপর কম্প্রেসিভ মানে কি? চাপ পীড়ন। কম্প্রেসিভ মানে কি ভাই? চাপ পীড়ন। কম্প্রেসিভ পীড়ন বলতে এখানে কি বোঝানো হয়েছে আমাদেরকে? দেখেন এই অংশের মধ্যে যদি চাপ দিই, তাহলে বস্তুর উপর বাহ্যিকভাবে চাপ প্রয়োগ করার ফলে বস্তুটা কি হয় ভাই? বেঁকে যাইতেছে অর্থাৎ ভেঙে যাইতেছে, এটা আকার পরিবর্তন করতে চাই কেমন। তাহলে এই পরিবর্তন থেকে রক্ষা করার জন্য যে পীড়ন কাজ করে ওটাই কম্প্রেসিভ পীড়ন। আর শিয়ার পীড়ন কোনটা ভাই? শিয়ার পীড়ন দেখেন একটা কাঠামো নিলাম, এটার সাথে শিয়ারে আরেকটা কাঠামো যুক্ত করে দিলাম, তাহলে এই দুটো অংশের মধ্যে কি করে দিলাম ভাই? সংযুক্ত করে দিলাম। দেখেন হয়তো এখানে রিভেট দ্বারা সংযুক্ত করে দিতে পারবো কেমন, রিভেট মানে নাট বোল্ট দ্বারা সংযুক্ত করে দিলাম। তাহলে এই অংশটার মধ্যে এটার থেকে আমাদেরকে যে রক্ষা করবে, এখান থেকে আমাদেরকে শিয়ার মানে কাঠামোটাকে পরিবর্তন অথবা নষ্ট হয়ে যাওয়া অথবা বেঁকে যাওয়া থেকে যে রক্ষা করবে পীড়ন, এটা ওই পীড়নটাকে কি বলছে? শিয়ার পীড়ন
কেমন, এটা কি বলা হয়েছে ভাই শিয়ার পীড়ন। তারপর আমাদের ভাই পীড়ন, পীড়ন ইজ ইকুয়াল পীড়ন এস ইজ ইকুয়াল পি বাই এ, পীড়ন এস ইজ ইকুয়াল কি জানি, পীড়নকে কি দ্বারা বোঝায়, এস দ্বারা, এস ইজ ইকুয়াল পি বাই এ, এস ইজ ইকুয়াল কি জানি আমরা পি বাই এ, এস ইজ ইকুয়াল কি জানি পীড়ন, তাহলে এস দিয়ে কি ভাই স্ট্রেস, এস দিয়ে কি ভাই স্ট্রেস, কেমন স্ট্রেস, তারপরে বল ভাই ক্ষেত্রফল, এটা কি ভাই প্রেসার, প্রেসার, আর এ মানে কি ভাই এরিয়া বোঝানো হয়েছে, এরিয়া, কেমন এরিয়া। তাহলে এস ইজ ইকুয়াল পি বাই এ, পীড়নের ক্ষেত্রে আমরা কি জানি এস ইজ ইকুয়াল কি জানি ভাই পি বাই এ, পীড়নের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল কি জানা আছে পি বাই এ, পি বাই এ, বুঝে আসছে ভাই। এটা হচ্ছে আমাদের পীড়ন নিয়ে, দেখেন পীড়নের বিষয়বস্তু এটাই। এরপরে দেখেন পীড়নের যদি খেয়াল করি এস ইজ ইকুয়াল পি বাই এ, তাহলে এস ইজ ইকুয়াল পি বাই এ যখন হবে, তাহলে এখানে দেখেন এখানে যখন এটা এই কাটটা বের করতে হবে, পীড়ন যদি আমাদের টেনসাইলটা বের করে তাহলে এস টি হবে, তারপর কম্প্রেসিভটা বের করা হয় তাহলে এস সি হবে, তারপরে শিয়ারের জন্য পীড়ন বের করতে হলে কি স্ট্রেস অফ শিয়ার এস এস, স্ট্রেস অফ টেনশন, স্ট্রেস অফ কম্প্রেসিভ, স্ট্রেস অফ শিয়ার, কেমন এই তিন ধরনের। এটা আমাদের পীড়ন নিয়ে আলোচনা ছিল। এরপরে যদি আমরা খেয়াল করি বিকৃতি, কি ভাই যদি বিকৃতি খেয়াল করি, এটা আমাদের পীড়ন, পীড়নটা বুঝে আসছে ভাই। দেখেন পীড়নটা আপনারা সবাই একটু বই থেকে দেখে নেন, বইয়ের সাথে আপনারা মিলাই নেন, তাহলে সহজে বুঝে আসবে। পীড়নের সূত্রটা একটু দেখেন, এই অনুযায়ী আমাদের কিছু ম্যাথও আছে। পীড়নের পর আমাদের কি আছে স্ট্রেসের পরে স্ট্রেন, স্ট্রেসের পরে কি আছে ভাই স্ট্রেন, কেমন বিকৃতি, এটা ভাই কি ভাই বিকৃতি, স্ট্রেসের পরে কি আছে বিকৃতি, বিকৃতি মানে কি ভাই কোন একটা বস্তুতে এই স্বাভাবিকভাবে আবার একটা বিম নিলাম, বিমটা নেওয়ার পরে এখানে যদি অনেক লোড প্রয়োগ করা হয়, কেমন লোড প্রয়োগ করার পরে বিমটা কি চাইবে আস্তে আস্তে বেঁকে যেতে চাবে না, বেঁকে যেতে চাবে না, এরকম বিম চাইবে কি বেঁকে যাইতে। এই বিমের উপর বল প্রয়োগ করা হল, বল প্রয়োগ করা হলে কাঠামোর, বিম না যে কোনো কাঠামোর বা স্ট্রাকচারের উপর বল প্রয়োগ করা হলে কি চাই ওই অংশটা কি চাই ভাই কেমন ডিফ্লেকশন হয়ে যেতে চাই, অথবা স্থানচ্যুত অথবা বেঁকে যাইতে চাই, কেমন বেঁকে যাইতে চাই, ওটা কি হয়ে যাইতে চাই বেঁকে যাইতে চাই, বেঁকে যাওয়ার বিমের অথবা যে কোনো কাঠামো, যে কোনো কাঠামোর ক্ষেত্রে ওইটার কাঠামোর অংশটাকে অক্ষুণ্ণ রাখতে, ওটাকে ঠিক মতো স্থানে বজায় রাখার জন্য যে বলটা কাজ করে, কেমন কাঠামোর নিজের আকৃতিকে বজায় রাখার জন্য যে বিপরীতমুখী বল কাজ করে, ওটাই কি বলা হয়েছে বিকৃতি, ওটাই কি বলা হয়েছে ভাই বিকৃতি বলা হয়েছে, বিকৃতি। তাহলে বিকৃতি, এটা আমরা যদি বিকৃতি বলি, পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করছি, বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করবো ডেল, বিকৃতি কি ভাই ডেল, এই এস এর মধ্যে দিয়ে নিচের অংশটা লাগাই দেবো, বিকৃতি কি ভাই ডেল, বিকৃতি সমান সমান ডেল, ডেল বিকৃতি ডেল্টা, বিকৃতি ডেল্টা, বিকৃতি ডেল্টা ইজ ইকুয়াল কি জানি ডেল বাই এল, ডেল বাই এল, ডেল বাই এল, বিকৃতি ডেল্টা, বিকৃতি কি ভাই ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা ইজ ইকুয়াল, ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা কি ভাই ডেল্টা হচ্ছে যে এখানে কি স্ট্রেন, স্ট্রেন এটা কি ভাই স্ট্রেন, এটা কি ভাই স্ট্রেন, কেমন এটা কি ভাই স্ট্রেন, এল মানে কি লেন্থ, লেন্থ, তারপরে কি ভাই ওই উপরে ডেল যেটা আছে ওটা কি ভাই ওইটা কি পার্থক্য, এটা কি ভাই পার্থক্য, কেমন এটা কি ভাই পার্থক্য, এটা কি ভাই মনে করেন। এরপরে এল, এল কি পরিবর্তন হবে না, দেখেন এটা যে বল প্রয়োগ করা হয়েছে এর ফলে মনে করেন বস্তুটা কি হয়েছে আরো বৃদ্ধি পেয়ে গেছে, আস্তে আস্তে কয়েক বছর পরে বস্তুটা কিছুটা বৃদ্ধি পাইছে, তাহলে এতটুকু পরিমাণ বৃদ্ধি পাইছে না, এই এতটুকু পরিমাণ বৃদ্ধি হয়েছে এটাকে ডেল। তাহলে আদি দৈর্ঘ্য হয় পুরাতন মানে কি ভাই আদি দৈর্ঘ্য হয় পরিবর্তিত দৈর্ঘ্য, এটা কি হয় ভাই পরিবর্তন, এটা কি ভাই পার্থক্য, পার্থক্য, কেমন পার্থক্য। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা ইজ ইকুয়াল কি জানি আমরা স্ট্রেন, স্ট্রেন এর ডেল্টা ইজ ইকুয়াল কি জানি ডেল বাই এল, বুঝে আসছে ভাই। স্ট্রেন আমাদের কয় প্রকার তিন প্রকার, স্ট্রেন কয় প্রকার তিন প্রকার, টেনশন কম্প্রেসিভ আর একটা আছে কি শিয়ার, টেনশন টেনসাইল কম্প্রেসিভ একটা আছে কি শিয়ার, টেনসাইল কম্প্রেসিভ আর একটা কি আছে ভাই শিয়ার, এটাও তিন প্রকার। স্ট্রেন কয় প্রকার স্ট্রেন তিনটা হবে, কেমন টেনসাইল কম্প্রেসিভ কি ভাই কম্প্রেসিভ, কম্প্রেসিভ কেমন কম্প্রেসিভ, আরেকটা কি আছে ভাই আরেকটা কি আছে ভাই শিয়ার, একটা কি আছে ভাই শিয়ার। এই তিনটা নাম ভাই টেনসাইল কম্প্রেসিভ শিয়ার। স্ট্রেন, স্ট্রেসের পরে স্ট্রেন, বিকৃতি, বিকৃতি কি বলছে বুঝে আসছে ভাই, বিকৃতি হচ্ছে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হইলে, বস্তুর উপর বল প্রয়োগ করা হইলে, বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়
বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় ওই বস্তুটাকে আকৃতি পরিবর্তন হওয়ার থেকে যে রক্ষা করে, যে রক্ষাকারী বল কাজ করে, শক্তি কাজ করে, ওটাকে স্ট্রেন বলছেন। এই স্ট্রেন আমরা কি জানি, ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল অথবা ডেল ইজ ইকুয়াল ডেল্টা বাই এল। কেমন, এই দুটোটা একই নাম, ডেল্টা ডেল বলা যাবে। কেমন, তাহলে এদিকে দেখেন এটা কি বল আর এটা কি পার্থক্য আর এটা কি লেন্থ, যে রিয়েল যে লেন্থ ইউজ হয়েছে ওইটাই আমাদেরকে বলা হয়েছে। কেমন, এরপর আমাদের কি বলছে, এটার পর আমাদের হুকস ল কি আসছে ভাই, এরপর আমাদেরকে তৃতীয় নম্বরের বিষয়টা কি বলা হয়েছে, হুকস ল। তৃতীয় নম্বরের বিষয়ে কি বলা হয়েছে ভাই, তাহলে এখানে আমাদের সূত্রটা বুঝে আসছে ভাই। তাহলে আমরা যদি এখান থেকে ডেল্টাটা বের করি, ডেল্টা ইজ ইকুয়াল বের করি, ডেল্টা ইজ ইকুয়াল এল মাইনাস এল, এল মাইনাস এল, ডেল্টা ইজ ইকুয়াল কি হবে, এল মাইনাস এল, ডেল্টা ইজ ইকুয়াল কি ভাই, পরিবর্তিত দৈর্ঘ্য বাই মূল দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য বাই মূল দৈর্ঘ্য। আমরা কি জানি বড়টা থেকে ছোটটা বিয়োগ হয় না ভাই, পরিবর্তিত দৈর্ঘ্য, এর জন্য সাধারণ দৈর্ঘ্য ছিল, পরিবর্তিত দৈর্ঘ্যটা তো আরো বড় হবে। কেমন, আরো বড় হয়েছে না, এই পরিবর্তিত দৈর্ঘ্যের সাথে কি হবে, ছোট দৈর্ঘ্যটা বিয়োগ করতে হবে, কি করতে হবে, মাইনাস করতে হবে। মাইনাস করলে আমরা কি কার মান পেয়ে যাব, ডেল এর মান পেয়ে যাব। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল ডেল বাই এল, ডেল্টা ইজ ইকুয়াল কি জানি, ডেল বাই এল। এটা আমাদের স্ট্রেনের বিষয়টা গেছে, পীড়ন আর বিকৃতি বুঝে আসতে হয়। বুঝে ভালো মতো বুঝে আসার জন্য বইটা একটু দেখেন, বইটা দেখলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে হুকস ল, একটা কি আছে, হুকস একটা বিজ্ঞানী আছে, ও কি দিছে, একটা ল, একটা সূত্র প্রয়োগ করছে। কেমন, হুকস ল, হুকসের সূত্র কি জানি, হুকস কি বলছে, হুকস আমাদের কি বলে দিছে, হুকসের আমাদের যদি সূত্রটা খেয়াল করি আমরা, হুকস আমাদেরকে বলে দিছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কিসের মধ্যে ভাই, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, পীড়ন বিকৃতি কি ভাই, সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকস ল, একটা হুকসের যে সূত্রটা আছে এটা নিয়ে আমাদের প্রমাণ আছে আলাদা। কেমন, একদম সহজ বিষয় বুঝাই দিচ্ছে, ভালো মতো খেয়াল করেন। হুকস ল, হুকসের ভাই সূত্র কি আছে, হুকস আমাদের কি বলছে, স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা মানে কি, প্রত্যেকটা বস্তু কি পরিমাণ বল নিতে পারবে। কেমন, প্রত্যেকটা কাঠামো একটা নির্দিষ্ট করে লিমিটেশন তো থাকবে, লিমিটেশন ছাড়া তো আমাদের বল ক্রিয়েট নিতেই পারবে না। কেমন, প্রত্যেকটা বস্তু কি পরিমাণ বল নিতে পারবে, এই বলের পরিমাণটাকে, বলটা নিয়ে কি পরিমাণ নিজের কাঠামোটা নিজের অবস্থানের মধ্যে অক্ষুণ্ণ থাকবে, নিজেকে স্থিতিশীল থাকবে, ওইটা দিয়ে স্থিতিস্থাপক সীমা। কেমন, একটা লিমিট আছে, কেমন, আপার এর অতিরিক্ত যাইতে পারবে না। কেমন, এর অতিরিক্ত যাইতে পারবে, একটা লিমিটেশন দেওয়া আছে। তাহলে হুকস কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। কি বলছে ভাই, পীড়ন বিকৃতি সমানুপাতিক, এর একটা প্রমাণ আছে, হুকসের একটা ল প্রমাণ আছে। কেমন, এই প্রমাণটা কি ভাই, প্রুফস কি আমাদের, ওর প্রমাণটা কি বলছে, তাই ও কি বলছে, ওর সূত্রটা কি বুঝাইতে চাইছে, ও আমাদেরকে বুঝাইতে চাইছে এর সমানুপাতিক ডেল্টা, এর সমানুপাতিক কি ভাই, ডেল্টা, স্ট্রেস আর স্ট্রেন সমানুপাতিক। স্ট্রেস কি ভাই, স্ট্রেস, স্ট্রেস এতক্ষণ আমরা যেটা বলছি, আর এটা কি স্ট্রেন, স্ট্রেস আর স্ট্রেন কি ভাই, সমানুপাতিক। পীড়ন আর বিকৃতি কি বলছে, সমানুপাতিক। এবার পীড়ন আর বিকৃতি সমানুপাতিক বলছে, কিসের মধ্যে থাকতে হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে আমরা কি জানি ভাই, আমরা সাধারণভাবে এগুলো জানা আছে, দেখেন সাধারণভাবে এখান থেকে এস সমানুপাতিকের মধ্যে সমান সমান ব্যবহার করে একটা কে কি ব্যবহার করতে হবে, ধ্রুবক ব্যবহার করতে হবে। কে একটা কি ব্যবহার করতে হবে, ধ্রুবক ব্যবহার করতে হবে। কে কি ব্যবহার করতে হবে, ধ্রুবক ব্যবহার করতে পারবে। তাহলে এদিকে দেখেন এসটা বসাইলাম, সমানুপাতিকের বদলে ইজ ইকুয়াল দিলাম। কেমন, সমানুপাতিক, তাহলে সমানুপাতিকের বদলে ইজ ইকুয়াল দিলাম। তাহলে আরেকটা কি ব্যবহার করতে হবে, কনস্ট্যান্ট কে বসালাম। এরপরে ডেল্টার জায়গায় ডেল্টা বসে গেছে, এস ইজ ইকুয়াল কে এস। তাহলে এদিকে দেখেন এই ক্যাশ সাথে ডেল্টা গুণ আছে না, তাহলে রাইট থেকে লেফটে চলে আসলে গুণ থাকবে নাকি ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে এস বাই ডেল্টা ইজ ইকুয়াল কি হবে, কে। কেমন, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। কেমন, দেখেন তো ভাই পারা যায় নাকি, এস বাই ডেল্টা ইজ ইকুয়াল কে, এটাই বলছে আমাদেরকে প্রমাণ করে রেখেছে। এখন আমরা যদি এখানে চাইলে কে না দিই, কে না দিই, এখানে আমরা চাইলে কনস্ট্যান্ট লিখে দিতে পারবো, কনস্ট্যান্ট লিখে দিলাম, কেন দিয়ে কনস্ট্যান্ট লিখে দিলাম। বুঝে আসতে হবে, এটাই হচ্ছে হুকসের প্রমাণ। কেমন, স্থিতিস্থাপক সীমার মধ্যে, কিসের সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে কি ভাই, পীড়ন বিকৃতি সমানুপাতিক, এটাই কি বলছে হুকস, এটাই বলছে হুকসের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক। কেমন, এরপরে মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি কি বলছে ভাই, মডুলাস অফ ইলাস্টিসিটি। দেখেন এরপর আমরা দেখেন মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি কি ভাই, ইলাস্টিসিটি জিনিসটা কি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটা কি হয়, বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার প্রবণতাটাই কি বলে, ইলাস্টিসিটি। মডুলাস অফ ইলাস্টিসিটি,
দেখেন ভাই হুকস ল, এটা বুঝে আসছে, এটা বুঝে আসলে এরপরে আমরা এরপরে বিষয়টা দেখি। এরপরে বিষয়টা যদি আমরা খেয়াল করি, দেখেন এরপরে কি বলছে আমাদেরকে, এরপরে দেখেন আমাদের কি বলছে, এসএস ডায়াগ্রাম, শিয়ার এবং স্ট্রেসের ডায়াগ্রাম, মডুলাস অফ ইলাস্টিসিটি। আমি এটা বুঝিয়ে দিচ্ছি, আগে সহজগুলো দেখাই দিই। এসএস ডায়াগ্রাম, এসএস, এসএস মানে কি শিয়ার, না স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস আর স্ট্রেনের যে ডায়াগ্রাম আছে, স্ট্রেস স্ট্রেস এন্ড কি আছে স্ট্রেন, স্ট্রেন ডায়াগ্রাম। কেমন? তবে স্ট্রেস এবং স্ট্রেনের যে ডায়াগ্রাম আছে, পীড়ন আর বিকৃতির যে ডায়াগ্রাম আছে, এটা কি বলা হয়েছে ভাই? ডায়াগ্রাম মানে কি আমরা কি জানি, যে কোনো লেখচিত্র জানি না, যে কোনো একটা চিত্র যেখানে কি বিভিন্ন মাধ্যমে আমাদের কি পরিমাণ অনুপাতে কি পরিমাণ বাড়ছে, কি পরিমাণ কমছে, এটা কি পরিমাণ বল ক্রিয়েট হয়েছে, এগুলো কি ডায়াগ্রামের মাধ্যমে পীড়ন বিকৃতির মানটা দেখাবে। যে ডায়াগ্রামের মাধ্যমে পীড়ন বিকৃতির মান দেখায়, কেমন? পীড়ন বিকৃতির মান দেখিয়ে যে ডায়াগ্রাম তৈরি করা হয়, এটাকে কি বলা হয়েছে? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। পীড়ন বিকৃতির মান দেখিয়ে যে ডায়াগ্রাম তৈরি করা হয়েছে, ওটাই কি বলা হয়েছে ভাই? স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। বুঝে আসছে ভাই? এরপরে কি বলছে? মাইল্ড স্টিল। দেখেন তো মাইল্ড স্টিলের যে ডায়াগ্রামটা আছে, মাইল্ড স্টিল কিসের ডায়াগ্রাম ভাই? এরপরে মাইল্ড স্টিলের যে ডায়াগ্রাম আছে, কেমন? এরপরে দেখেন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, আমি করছি না স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস এবং কি ভাই স্ট্রেসের সাথে কি আছে? স্ট্রেন, পীড়ন বিকৃতি, স্ট্রেন ডায়াগ্রাম। কেমন? এটা আমরা বুঝছি না ভাই, পীড়ন বিকৃতির মান দেখে যে ডায়াগ্রাম তৈরি করা হয়, এটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। এটা এখন যদি মাইল্ড স্টিলের জন্য করা হয়, মাইল্ড স্টিল মানে কি নমনীয়, মানে কি বেঁকে যায়, বল প্রয়োগ করার ফলে কি ভাই স্টিল গুলো কি বেঁকে যাবে। কেমন? স্টিলের যে পাত ব্যবহার করবে অথবা বার ব্যবহার করবে, ওটা কি হবে? বেঁকে যাবে। কেমন? তাহলে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম ফর কার জন্য? ফর কার জন্য? কার জন্য ভাই? ফর মাইল্ড স্টিল, মাইল্ড স্টিলের জন্য। কেমন? স্টিল মাইল্ড স্টিলের জন্য স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি বাইর করি, তাহলে কি হয় ভাই? এটা অনেক প্রয়োজনীয় একটা বিষয়, কারণ এটা আমাদেরকে সংক্ষিপ্ত মতো অনেকবার বোর্ডে আসছে এমন একটা প্রশ্ন। কেমন? দেখেন এখানে যদি আমরা খেয়াল করি, আমরা একটা কি নিতে হবে? এক্স একটা অক্ষ নিতে হবে, একটা ওয়াই, একটা কি ওয়াই বরাবর একটা অক্ষ নিতে হবে, একটা এক্স বরাবর একটা অক্ষ নিতে হবে। এটা 0 0। কেমন? একটা আছে স্ট্রেস আর একটা আছে স্ট্রেন। কেমন? স্ট্রেস মানে কি পীড়ন, আর একটা আছে বিকৃতি। তাহলে দেখেন একটা কি আছে, আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে কি বলে? এই উলম্ব অক্ষটাকে কি বলে? ভার্টিক্যাল। এই হেলানো অক্ষটাকে কি বলে? হেলানো রেখাটাকে কি বলে? হরিজন্টাল। হরিজন্টাল আর ভার্টিক্যাল, হরিজন্টাল আর ভার্টিক্যাল, হরিজন্টাল আর ভার্টিক্যাল। তাহলে এখানে দেখেন তো, এখানে হরিজন্টালে ভার্টিক্যালে কি দিছে? স্ট্রেস। ভার্টিক্যালে কি থাকবে? ভার্টিক্যালে থাকবে স্ট্রেস। আর কি ভাই আনুভূমিকের সাথে যেটা থাকবে, হেলানোর সাথে যেটা থাকবে, ওটা হবে স্ট্রেন। কি হবে ভাই? এটা কি ভাই? এটা যে মাইল্ড স্টিলের জন্য ডায়াগ্রাম। এখন আমরা এখানে মাইল্ড একটা স্টিল নিব, একটা কি নিব ভাই? মাইল্ড স্টিল নিব। এই একটা মাইল্ড স্টিল নিলাম, মাইল্ড স্টিল চলতেছে। কেমন? মাইল্ড স্টিল কি ভাই? চলতেছে। স্ট্রেস মানে কি পীড়ন বাড়তেছে, পীড়ন বাড়তেছে। এখন বিকৃতি কি বাড়বে নাকি কমবে? বল আমরা যত বাড়াই এক সময় যে স্থিতিস্থাপক সীমা যতটুকু লিমিটেশন আছে অতটুকু নেওয়ার পর ওটা কি থাকবে নাকি ভেঙে যাইতে যাবে? ওটা ভেঙে যাইতে যাবে। মাইল্ড স্টিলের উপর আমরা বল দিচ্ছি, বল দেওয়ার পরে এটা বাঁকতেছে, বেঁকে উঠতেছে, সমস্যা নেই। কিন্তু এমন একটা লিমিটেশন দেওয়া আছে যার ফলে এটা আর বাড়বে না, এটা কি হবে? আস্তে আস্তে নামবে অথবা ক্র্যাক চলে আসবে। কেমন? ফেটে যাবে, ভেঙে যাবে। তাহলে এই ডায়াগ্রামের মাধ্যমে ওটাই দেখানো হয়েছে। দেখেন এখানে আমরা কি কি প্রথমে গেলাম, একটা বিন্দুতে গেলাম। প্রথম বিন্দুটাকে বলে পি এল, প্রপোর্শনাল লিমিট। কি বলা হয়? প্রপোর্শনাল লিমিট। এরপরে ই এল এ গেলাম, এরপরে কি গেলাম? ই, এটা কি ভাই? ই এল, ইলাস্টিক লিমিট। এরপরে কিসে গেলাম ভাই? ইলাস্টিক লিমিট। ভালো মতো পিএল থেকে আমরা কোথায় গেলাম? ইএল পর্যন্ত গেলাম। আমাদেরকে বল বাড়তে, সেটা বাড়তেই আছে। কেমন? স্ট্রেস কি পরিমাণ পীড়ন দিচ্ছে, কি পরিমাণ বিকৃত হচ্ছে, অনুপাতে এটা বাড়তেছে। পিএল থেকে ইএল এ গেলাম, পিএল থেকে কোথায় গেলাম ভাই? ইএল এ। এরপরে সর্বোচ্চ এতটুকু যাইতে পারবো, সর্বোচ্চ এতটুকু কোথায় যেতে পারবো? কেমন? কেমন? আপার ইয়েল্ড লিমিট, ইউওয়াইপি এতটুকু যাইতে পারবো সর্বোচ্চ। এরপরে যদি আমাদের বল বৃদ্ধি করি, এরপর যদি আমরা আরো বাড়াইতে চাই, এটা আর উপর উঠবে না, এটা আরো নেমে যাবে।
এটা কি হয়ে যাবে, কিছুটা কি হবে, বেঁকে যাবে, কিছুটা কি হবে ভাই, বেঁকে যাবে। ওটা ছিল আপার, তাহলে এটা কি হবে ভাই, লোয়ার ইয়ার লিমিট। লোয়ার ইয়ার পয়েন্ট বলতে পারবো, অথবা লিমিট পয়েন্ট দিয়ে আমরা যেহেতু পয়েন্ট দিচ্ছি, লোয়ার ইয়ার পয়েন্ট। এটা কি ভাই, এরপর আপার থেকে কোথায় আরো বল দিলে কোথায়, লোয়ারে চলে আসবে। কোথায় চলে আসবে ভাই, লোয়ারে চলে আসবে, কেমন। তারপরে এরপরে আরো বল দিলাম, সুন্দর করে আরো যাচ্ছে, আরো যাওয়ার পরে এরপরে ইউ, আলটিমেট স্ট্রেংথ, ইউতে চলে গেছে। সর্বোচ্চ কোথায়, আলটিমেট, সর্বোচ্চ যে কেমন বল নিতে পারবে, সর্বোচ্চ স্ট্রেংথ, সর্বোচ্চ যে পরিমাণ শক্তি নিতে পারবে, কেমন, আলটিমেট স্ট্রেংথ। বুঝে আসছে ভাই। ইউতে যাওয়ার পরে এরপরে আর ক্ষমতা নেই। এরপরে যদি আমরা বল বাড়াই অথবা এটাকে আমরা ব্যাকাইতে চাই, এটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে। কোথায়, বি অংশের দিকে ক্রমাগত নেমে যাবে, ক্রমাগত পতিত হয়ে যাবে, ক্রমাগত পড়ে যাবে। তাহলে এটাকে বি দ্বারা ব্রেকিং পয়েন্ট, ব্রেকিং পয়েন্ট। তাহলে এটা কি বলতে, আলটিমেট স্ট্রেংথ। ইউ দ্বারা কি বলেছে, আলটিমেট স্ট্রেংথ, আর বি দ্বারা ব্রেকিং পয়েন্ট, কেমন, কি বি দ্বারা কি বোঝানো হয়েছে, ব্রেকিং পয়েন্ট। বুঝে আসতে হবে। এটাই হচ্ছে আমাদের কি পুরো অংশের মাইল্ড স্টিলের যে ডায়াগ্রাম আছে, কেমন, স্ট্রেস স্ট্রেনের জন্য। উলম্বিক অক্ষ কি হবে, স্ট্রেস হবে, আর আনুভূমিকভাবে কি হবে, স্ট্রেন হবে। বুঝে আসছে ভাই। প্রথমে আমাদের কতটুকু যাবে, পিএল, প্রথমে কোথায় যাবে, পিএল প্রপোর্শনাল লিমিটে যাবে। এরপরে ইএল, ইএল মানে কি, ইলাস্টিক লিমিটে যাবে। এরপরে ওয়াইপি, আপার এল লিমিট থেকে এরপর আরো বাড়াইতে চাইলে আমাদের নিচে অর্ধেক নিচে নেমে যাবে, এল ওয়াইপি, কেমন, লোয়ার ইয়ার পয়েন্ট। এরপর থেকে সর্বোচ্চ কত যাবে, আলটিমেট স্ট্রেংথে যাবে। এরপর আর বাড়ানো যাবে না। এরপর আরো যদি বাড়াইতে চাই, এটা নিচের দিকে বেঁকে যাবে, নিচের দিকে বেঁকে যাবে ব্রেকিং পয়েন্ট। নিচের দিকে বেঁকে গেলে কি হবে ভাই, ব্রেকিং পয়েন্ট। নিচের দিকে বেঁকে গেলে কি হবে, ব্রেকিং পয়েন্ট। বুঝে আসছে ভাই। তাহলে এরপরে আরো যদি বাড়াইতে চাই, এরপরে জিনিসটা আমাদের কি, মাইল্ড স্টিল, যে আমরা নমনীয় যে স্টিলটা ব্যবহার করব, এটা যে ক্ষমতা ছিল, এটা ক্ষমতা শেষ হয়ে যাবে। আরো যদি বাড়াইতে চাই, এটা ছিঁড়ে ফেটে যাবে, একটা সর্বোচ্চ আওয়াজ, কেমন, যেহেতু স্টিল পাতে পাতে বাড়ি খেলে কি হয়, একটা আওয়াজ, কেমন, আওয়াজ হয়, আওয়াজ ঘটে, কেমন, নয়েস। এগুলো কি বলা হয়, নয়েস মানে কি, একটা অস্বস্তিকর, মানে বেসুরের একটা আওয়াজ তৈরি হবে, তার নয়েজ তৈরি হবে। নয়েজ তৈরি হওয়ার পরে কি, এটা ফেটে যাবে, এটা ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বুঝে আসতে হবে এটা কি, স্ট্রেস স্ট্রেন কি বলছে, ডায়াগ্রাম, কার জন্য, মাইল্ড স্টিলের জন্য। দেখেন এটা তুলে নেন আপনারা, দেখেন এটা পারা যায় নাকি, দেখেন বই থেকে দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। বই থেকে একটু পড়তে হবে তো ভাই, সবগুলো তো বোঝাই দেওয়ার মতো না, নিজে একটু বুঝে নিলে আরো সহজে বোঝা যাবে, কেমন ভাই। এরপরে দেখেন, এরপরে এফএস, এফএস মানে কি, এফএস মানে কি ভাই, ফ্যাক্টর অফ সেফটি। এফএস মানে কি, ফ্যাক্টর অফ সেফটি। এফএস মানে কি, ফ্যাক্টর অফ সেফটি। এফএস মানে কি ভাই, ফ্যাক্টর, কেমন, ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি, কেমন, সেফটি, ফ্যাক্টর অফ সেফটি, কেমন, ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি। এফএস মানে কি ভাই, ফ্যাক্টর অফ সেফটি। বুঝে আসছে ভাই। এখন আমরা যদি এফএস মানে কি, নিরাপদ সহগ। এফএস মানে কি, নিরাপদ সহগ, ফ্যাক্টর অফ সেফটি। এফএস মানে কি, নিরাপদ সহগ, ফ্যাক্টর অফ সেফটি। একটা নিরাপদ একটা সহগ থাকে না ভাই, কোন একটা বস্তু আমরা ব্যবহার করতেছি, এটা নিরাপদ কিছু সহগ থাকে, যেটার মাধ্যমে আমরা কার্যকারিতা, কেমন, ওয়ার্কেবিলিটি, হিসাব নিকাশ করবো, কেমন, এটা কি পরিমাণ কার্যক্ষমতা আমাদেরকে প্রদান করতে পারবে, এগুলো কিসের উপর দেখে নির্ণয় করা হয়, এফএস মানে যে নিরাপদ একটা সহগ থাকে, নিরাপদে যে বহন করতে পারবে, কাজটা চালিয়ে নিতে পারবে, ফ্যাক্টর অফ সেফটি, নিরাপদ সহগ। বুঝে আসছে ভাই। এরপরে এটা বুঝে আসতে ভাই। এরপরে যদি ইলাস্টিসিটি, এরপর আমরা কি জানি ভাই, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি যদি খেয়াল করি, ইলাস্টিসিটি কি, আমাদেরকে কি জানি ভাই, ইলাস্টিসিটি কি, ইলাস্টিসিটি মানে কি, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে, কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করা হলে, ইলাস্টিসিটি। দেখেন তা, ইলাস্টিসিটি বিষয়টা কি ভাই, ইলাস্টিসিটি বিষয়টা হচ্ছে এমন যে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুটা কম বেশ বেঁকে যেতে চায়, কম বেশি কি হতে চায়, বেঁকে যেতে চায়, অথবা কি ভাই, ব্যর্থ হয়ে যেতে চায়, অথবা কি চাই ভাই, ব্যর্থতা হইতে চায়। কোন একটা বস্তুর উপর আমরা যদি বল প্রয়োগ করে বস্তুটা বেঁকে যাইতে চাই, কেমন, বস্তুটা থেকে আমরা যদি আবার বল সরিয়ে নিই, বস্তুটা থেকে যদি বল সরিয়ে নিই, বস্তুটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, পূর্বের অবস্থায় কি ভাই, ফিরে আসে। এই পূর্ব অবস্থায় যে ফিরে আসে, বস্তুটা বল প্রয়োগ করার পরে বস্তুটা বেঁকে যায়, বস্তুটা থেকে আমরা যদি বলটা সরিয়ে নিই, বস্তুটা পূর্বের অবস্থায় ফিরে আসে। এটাকে বলছে আমাদেরকে ইলাস্টিসিটি। এটাকে কি বলা হয়েছে ভাই, ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেমন, প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য
ইলাস্টিসিটি নির্ণয় করা অনেক প্রয়োজন। ইলাস্টিসিটি বুঝে আসছে ভাই, কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলে বস্তুর উপর যদি বলটা সরিয়ে নেয় তাহলে ওটা কি ভাই ইলাস্টিসিটি বলে। এবার ইলাস্টিসিটি একটা লিমিট আছে না ভাই, ইলাস্টিসিটি একটা লিমিট আছে না, এই ইলাস্টিসিটি একটা লিমিট আছে না, ইলাস্টিসিটির একটা লিমিট আছে না, লিমিট। তাহলে পয়েন্ট লোড বাই এরিয়া, মূল এরিয়া, কেমন যে পরিমাণ আমরা কাঠামোটা ব্যবহার করতেছি, কাঠামোতে কি পরিমাণ লোড ক্রিয়েট হচ্ছে, এটার সাথে কি কি পরিমাণ এরিয়া আছে মূল ক্ষেত্রফলের সাথে ভাগ করলে আমরা কি জানি ইলাস্টিসিটির লিমিট পাই যাবো, সীমা। কেমন ইলাস্টিসিটি মানে কি ভাই, কি পরিমাণ নিতে পারবে, এটা যদি নিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে না আসে তাহলে এটা ইলাস্টিসিটি আর থাকলো না। কেমন ইলাস্টিসিটি বুঝে আসছে ভাই। ইলাস্টিসিটির পরে আমাদের কি ভাই, এরপরে যদি খেয়াল করি ডাক্টিলিটি, ডাক্টিলিটি মানে ঘনত্ব, মডুলাস অফ রিজিডিটি, ইয়েল্ড পয়েন্ট, স্ট্রেংথ, এগুলো আস্তে আস্তে দেখবো আমরা। এটা দেখেন এরপর পদার্থের যান্ত্রিক ধর্ম, পদার্থ আমাদের কার্যকারী পদার্থ যে মেটালগুলো আমরা ব্যবহার করতেছি ওগুলো যান্ত্রিকভাবে কিছু বৈশিষ্ট্য থাকে, যান্ত্রিকভাবে ধর্মগুলো থাকে। এগুলো কি স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা, কেমন ধীরতা, এগুলো কেমন এগুলো বিষয়গুলো একটু দেখে নিলে এগুলো বুঝে আসবে। এরপরে ঘাত সমতা আছে, অনমনীয়তা আছে, বুঝে আসছে ভাই। এরপরে দেখেন একটা আছে তাপীয় পীড়ন, কেমন টেম্পারাল স্ট্রেংথ, কেমন তাপীয় পীড়ন, তাপের প্রয়োগের ফলে বস্তুর যে পরিবর্তন হয় এটাকে তাপীয় পীড়ন বলে। কেমন স্ট্রেংথ, টেম্পারাল স্ট্রেংথ বলা হয়েছে তাপীয় পীড়ন। ডাক্টিলিটি, ডাক্টিলিটি মানে কি ঘনত্ব, বস্তুর কি পরিমাণ, কেমন ঘনত্ব কি পরিমাণ আছে, এটা কিসের দ্বারা নির্ণয় করা হয়, ডাক্টিলিটি, ডাক্টিলিটির দ্বারা এটাকে প্রকাশ করা হয়েছে। এরপরে যদি আপনারা খেয়াল করেন, এখানে যদি খেয়াল করেন ভাই, এরপর আমাদের সর্বশেষে কি বলা হয়েছে, আমরা কি জানি, আমরা যদি জানি স্ট্রেস, S is equal P by L, S is equal P by L, S is equal কি ভাই P by L। তাহলে P যদি আমাদেরকে বল দেওয়া হয়, বল যদি বলে দেয় যে আমাদের 1000 কেজি, বল যদি 1000 কেজি হয়, বুঝে আসছে ভাই। তাহলে এ মনে করেন সরাসরি মান দিয়ে দিছে, P is equal এটা আমাদেরকে গিভ দ্যাট, এগুলো আমাদেরকে দেওয়া আছে। মনে করেন পির মান 1000 আছে, এর মান কত, ক্ষেত্রফল মনে করেন 100 দেওয়া আছে, as equal সাপোজ 100 দেওয়া আছে, 100 কি আছে ক্ষেত্রফলে, আমরা একক কি হয়, ক্ষেত্রফলের একক কি হবে ভাই, ক্ষেত্রফলের একক কি হবে, মিটার অনেকে বর্গ মিটার হবে, মিটার স্কয়ার হবে, বর্গ মিটার হবে। তাহলে স্ট্রেস মানে কি পরিমাণ পীড়ন, কি পরিমাণ পীড়ন হবে, তাহলে কি ভাই 1000 ভাগে কত হবে 100, 100 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে, কত মান বের হবে, 10 কি হবে 10 কি হবে কেজিও হবে আর মিটার স্কয়ারে দুটোটা হবে, 10 কেজি পার কি হবে মিটার স্কয়ার। বুঝে আসছে ভাই। তাহলে আমাদের এরকম কিছু মান দিয়ে থাকলে শর্ট কোয়েশ্চেন এগুলো অতি সংক্ষিপ্ত আসলেও আসতে পারে, কেমন তার জন্য দেখেন ভাই এগুলো মোটামুটি দেখলে আপনাদের বুঝে আসবে। এরপরে পয়সনের একটা অনুপাত আছে, কেমন পয়সন রেশিও, পয়সনের একটা অনুপাত আছে, পয়সন রেশিও। এই দেখেন পি রেশিও, পয়সনের একটা অনুপাত আছে। পয়সনের অনুপাত বিষয়টা কি ভাই, পয়সন আমাদেরকে বলছে ভাই কোন বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি অথবা কোন বস্তুর আমরা যদি টানি, কেমন টান বল প্রয়োগ করি, কেমন টেনসাইল অথবা কম্প্রেসিভ যে কোনো একটা বল প্রয়োগ করার পরে বস্তুটা কি হয় ভাই, বস্তুটা পার্শ্ব বিকৃতি ঘটে, দৈর্ঘ্য বিকৃতি ঘটে। এই দেখেন সাধারণভাবে বস্তুটা এতটুকু থাকে, সাধারণভাবে বস্তুটা কি থাকে এতটুকু থাকে, এরপরে মনে করেন পরিবর্তন হয়ে বস্তুটা এতটুকু হয়ে গেল, টান প্রয়োগের মাধ্যমে, এরকম টান প্রয়োগের মাধ্যমে বস্তুটা কি হয়েছে পরিবর্তন হয়েছে। বুঝে আসছে ভাই, বুঝে আসছে, টান প্রয়োগ করছে বস্তুটা পরিবর্তন হয়েছে। এরপর দেখেন বস্তুটা এরকম আছে, এরপর উপরের দিকে টান প্রয়োগ করছে, তাহলে বস্তুটা কি হয়েছে এরকম ভাবে উপরের দিকে চলে গেছে, তাহলে উপরের দিকে পি বলে টানছে, নিচের দিকে পি বলে টানছে। এই দুইটার সমন্বয়, কেমন দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতির সাথে পার্শ্ব বিকৃতি, এটা দৈর্ঘ্য না লেন্থ, কেমন এটা কি লেন্থ, আর এটা কি ভাই পার্শ্ব, কেমন এটা কি সাইড, কেমন এটা কি সাইড, সাইডের যে অংশটা আছে, কেমন সাইডের যে অংশটা আছে। তাহলে দৈর্ঘ্য বিকৃতির সাথে পার্শ্ব বিকৃতি অনুপাতকে কি বলে পয়সন রেশিও, কেমন এটা কি বলে ভাই পয়সন রেশিও, দৈর্ঘ্য বিকৃতির সাথে পার্শ্ব বিকৃতি, কেমন পয়সন রেশিও, কেমন
পয়সনস রেশিও কি বলতে ভাই, দৈর্ঘ্য কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, কেমন এদিকে দেখেন, কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় দৈর্ঘ্য বিকৃতির সাথে পার্শ্ব বিকৃতির যে অনুপাত, দৈর্ঘ্য বিকৃতির সাথে পার্শ্ব বিকৃত অনুপাত, কেমন দৈর্ঘ্য বিকৃতি মনে করেন ডেল এল দিলাম, আর পার্শ্ব বিকৃতি মনে করেন ডেল এস দিলাম, এটাকে কি বলতে হবে পয়সন, কেমন পয়সন রেশিও, কেমন দৈর্ঘ্য বিকৃতির সাথে পার্শ্ব বিকৃতির যে অনুপাত, এটাকে পয়সনের অনুপাত বলছে। এটা কি বলছে ভাই, পয়সনের অনুপাত। এটা কি বলছে ভাই, পয়সনের অনুপাত। এরপর টাফনেস, একটা বস্তুর কি থাকে ভাই, টাফনেস থাকে। টাফনেস মানে কি, দৃঢ়তা। টাফনেস কি থাকে ভাই, টাফনেস থাকে। টাফনেস থাকে না ভাই, টাফনেস থাকে না। কোন একটা বস্তু টাফনেস মানে কি, দৃঢ়তা। কোন একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছে, একটা বস্তুর উপরে বল প্রয়োগ করছি, W1 W2 W3 বল প্রয়োগ করার পরে বস্তুটা আমাদের ভেঙে যায় না, অথবা ফেটে যায় না, অথবা ছিঁড়ে যায় না, অথবা অভেদ্য হয় না, বস্তুটা ব্যর্থতা ছাড়াই কি বলটাকে নিজে গ্রহণ করে নিয়েছে, তাহলে এই পুরো বস্তুটাকে কি বলছে আমাদেরকে, টাফনেস। এটাই কি বলা হয়েছে, টাফনেস বলা হয়েছে। কেমন কোন একটা কাঠামোর উপরে বল প্রয়োগ করা হলে বস্তুটা যদি কি হয়, বস্তুটা যে সহজে ওটাকে বহন করে নেয়, লোডটাকে বহন করে নেয়, ওটাকে কি বলা হয়েছে, টাফনেস বলা হয়েছে। ওটাকে কি বলা হয়েছে ভাই, টাফনেস বলা হয়েছে। বুঝে আসছে ভাই? এরপরে যদি খেয়াল করেন, এই দুইটা তো বুঝে আসছে ভাই। এরপরে কিছু একক আছে, আমরা স্ট্রেস স্ট্রেনের যে এককগুলো পড়ছি, এককগুলো দেখে নিব। এককগুলো আমাদের কিসে কেজি পার সেন্টিমিটার স্কয়ার আছে, নিউটন পার মিলিমিটার স্কয়ার আছে। কেমন স্ট্রেস এর পীড়নের যে এককগুলো আছে, কেজি পার সেন্টিমিটার ইউনিট, কেমন ইউনিট অফ স্ট্রেস। পীড়নের যে এককগুলো আছে, কেমন স্ট্রেসের কি পরিমাণ আছে, কেজি পার সেন্টিমিটার স্কয়ার, কেজি পার কি আছে ভাই, সেন্টিমিটার স্কয়ার থাকতে পারে, কেজি পার কিছু থাকতে পারে, সেন্টিমিটার স্কয়ার থাকতে পারে, অথবা নিউটন পার কি থাকতে পারে, মিলিমিটার স্কয়ার, নিউটন পার মিলিমিটার স্কয়ার থাকতে পারে। কেমন এগুলো কি থাকতে পারে, একটা কিসে থাকতে পারে, এমকেএস। একটা কোন পদ্ধতি থাকতে পারে, এমকেএস পদ্ধতিতে থাকতে পারে। একটা সিস্টেম অফ ইউনিট, কেমন ইন্টারন্যাশনাল সিস্টেম, কেমন এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম, কেমন সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এই দুটো পদ্ধতিতে থাকতে পারে। এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ডে কি থাকতে পারে, কেজি পার সেন্টিমিটার স্কয়ার, আর এসআই মানে ইন্টারন্যাশনাল যে সিস্টেম আছে ওটাতে কি থাকতে পারে, নিউটন পার মিলিমিটার স্কয়ার। বুঝে আসতে পারে এটা কি স্ট্রেসের যে পরিমাণ কি আছে, যে ইউনিটগুলো আছে, এভাবে প্রকাশ করা হয়। কেমন এরপরে ওয়াই পয়েন্ট মানে ইয়েল্ড পয়েন্ট। ওয়াই পয়েন্ট মানে কি ভাই, ইয়েল্ড পয়েন্ট মানে সর্বোচ্চ যে বিন্দু আছে। একটা মনে করেন মাইল্ড স্টিল নিলাম না আমরা, মাইল্ড স্টিল নেওয়ার পরে মনে করেন মাইল্ড স্টিল নেওয়ার পরে এটাকে বল প্রয়োগ করছে, এটা মনে করেন সর্বোচ্চ এতটুকু গেছে, সর্বোচ্চ যে পয়েন্ট আছে, সর্বোচ্চ পয়েন্টটাকে ইয়েল্ড পয়েন্ট বলে। সর্বোচ্চ যে পয়েন্ট আছে এটাকে কি বলা হয়েছে, ইয়েল্ড পয়েন্ট বলা হয়েছে। কেমন ইয়েল্ড পয়েন্ট বুঝে আসছে, ওয়াই পয়েন্ট বলা যাবে এখানে। এরপর এগুলো যদি বুঝে আসছে ভাই, দেখেন এরপরে স্ট্রেংথ মানে কি ভাই, কোন একটা বস্তুর শক্তি, কি পরিমাণ শক্তি এটা কি পরিমাণ শক্তি দ্বারা এটা কার্যক্ষমতা কাজ চালিয়ে যাচ্ছে, এটাকে স্ট্রেংথ বলা হয়েছে। বুঝে আসছে ভাই? ডাক্টিলিটি মানে কি ঘনত্ব, কি পরিমাণ মানে বস্তুটা কি পরিমাণ ঘনত্ব আছে, দৃঢ়তা আছে, কেমন এটা নাম বোঝানো হয়েছে। এরপরে বুঝে আসতে হবে এই বিষয়গুলো যদি দেখেন, ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে লেকচারে আমরা কি ভাই, এরপর লেকচারে আমরা ম্যাথগুলো দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।